এই গল্পটি শুরু হয় চিলি থেকে, যেখানে আমাদের চিলির একটি সুদূর অঞ্চল দেখানো হয়, যেখানে একটি বিশাল খনি রয়েছে। আশেপাশের সমস্ত মানুষ এই খনিতে কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। আর 5ই আগস্ট 2010 সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে গ্রামের কিছু মানুষ আবারও প্রতিদিনের মতো খনির ভিতরে কাজ করতে যাচ্ছে। অন্যদিকে খনির ইঞ্জিনিয়ার অর্থাৎ নিরাপত্তা কর্মকর্তাকে দেখানো হয়, যিনি খনির মালিকের কাছে গিয়ে বলেন, আমি খনির ভিতরে কাচের একটি টুকরো পেয়েছি। আসলে যখন তারা পাহাড় বা মাটি খনন করে, তখন সেখানে ইচ্ছাকৃতভাবে কাচের টুকরো বসিয়ে দেওয়া হয়, যাতে মাটির ভেতরে কোনো পাথর সরে গেলে কাজ ভেঙে যায় এবং তারা সেই ঝুঁকির খবর পায়। তিনি বলেন, আমাদের খনির কাজ বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু খনির মালিক বলেন, আমরা এখন কিছু করতে পারবো না, তোমাদের কাজ চালিয়ে যেতে হবে। অন্যদিকে আমরা সেই ট্রাকটিকে দেখি, যাতে 33 জন মানুষ খনির ভিতরে গাড়ি করে প্রবেশ করে। এই খনিটি এতটাই বিশাল যে তাদের নিজ নিজ কাজের স্থানে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগে। আর এখন তারা মাটির স্তরের থেকে 1700 ফুট নিচে অবস্থান করছে। কিন্তু কিছু খনি শ্রমিক তাদের থেকেও 600 ফুট নিচে কাজ করছে। গত 10 বছরে তারা মাটিকে এতটাই গভীরে খনন করেছে। এদিকে নিরাপত্তা কর্মকর্তাকে আবার দেখানো হয়, যখন তিনি খনির ভিতরে ঢুকেন, তখন তিনি সেখানে কাঁচের আরও অনেকগুলো টুকরো দেখতে পান। এটা দেখে তিনি ভয় পেয়ে যান এবং ঠিক তখনই তিনি দেওয়ালে একটি বিশাল ফাটল দেখতেন। কিন্তু তিনি কিছুই করতে পারেন না, তিনি কাজ বন্ধ করতে পারেন না, কারণ মালিকরা আদেশ দিয়েছে কাজ চালিয়ে যেতে হবে। এখন তারা মাটির স্তর থেকে 1700 ফুট নিচে, যেখানে 33 জন খনি শ্রমিক কাজ করছে। হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে, সবাই সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। নিরাপত্তা কর্মকর্তা সেখানে এসে সবাইকে গাড়িতে তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই সামনের দিকে পাহাড়ের অংশ ধসে পড়ায় যে পথ দিয়ে তারা বাইরে যেতে পারত, সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এখন তাদের কিছুই বুঝতে পারছে না তাদের কি করা উচিত। তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের আরও 600 ফুট নিচে নামতে হবে, যেখানে অন্য খনি শ্রমিক কাজ করছে, কারণ সেখান থেকে বের হওয়ার একটি পথ আছে। তারা তাদের গাড়িটি সেদিকে ঘুরিয়ে নেয়, কিন্তু তখনই তারা দেখে দুজন শ্রমিক গাড়ির পিছনে দৌড়াচ্ছে। তাদের মধ্যে একজনের নাম মারিও। মারিও তাদের দুজনের হাত ধরে গাড়িতে তুলে নেয়। এখন যখন তারা আরও 600 ফুট নিচে যাচ্ছে, তখন তাদের সামনে আরেকটি গাড়ি এসে হাজির হয়। সেটি সেই খনি শ্রমিকদের গাড়ি, যারা তাদের থেকে 600 ফুট নিচে কাজ করছিল। আসলে সেখানেও পাহাড়ের অংশ ধসে পড়ায় সেই পথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল, আর এখন তাদের সামনে যে রাস্তা ছিল সেটিও ফেটে যেতে শুরু করেছে। তাই সবাই নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে একপাশে সরে যায়, এবং তারা যা বুঝতে পারা আগেই তাদের সামনে একটি বিশাল পাহাড়ের অংশ এসে পড়ে, যা সমস্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এই পাহাড়ের অংশটি এতটাই বিশাল যে এর ধামাকা উপর পর্যন্ত শোনা যায়, এবং উপরে সবাই বুঝতে পারে যে নিচে কোনো একটি বিপর্যয় ঘটেছে, এবং সে এখন সবাই ভেতরে আটকে গেছে। পাহাড়ের অংশ ধসে পড়ার কারণে অনেকেই আহত হয়ে পড়ে। তারা তাদের সঙ্গীদের ক্ষতস্থানে প্রলেপ দিতে চায়, কিন্তু তাদের কাছে পুরো সুবিধা নেই। আর তখনই যখন ধুলো সরে যায়, মারিও দেখতে পায় যে তাদের পথের ওপর একটি বিশাল পাহাড়ের অংশ এসে পড়েছে, যা খনন করা বা অন্যদিকে যাওয়া সম্পূর্ণভাবে অসম্ভব। অন্যদিকে খনির বাইরে দেখানো হয় ওই সমস্ত খনি শ্রমিকদের পরিবার খনির বাইরে জড়ো হয়েছে, কারণ সবাই জানতে পেরেছে যে খনির ভিতরে একটি দুর্ঘটনা ঘটেছে এবং ভেতরে থাকা মানুষগুলো সেখানে আটকে গেছে। মিডিয়ার মাধ্যমে এই খবর আগুনের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এদিকে খনির ভিতরে দেখানো হয় যেখানে সুপারভাইজার, যার নাম লুইস, সবাইকে গুনে দেখেন। তিনি বুঝতে পারেন যে ওখানে 33 জন মানুষ আছে। এখানে একটি ইমার্জেন্সি এলাকা আছে, যা এই ধরনের দুর্ঘটনার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু তিনি বলেন সেখানে শুধু 30 জন মানুষ যেতে পারবে, আর আমরা 33 জন। এখন মারিও বলে, এখানে কিছু চিমনি তৈরি করা আছে, আমরা চাইলে চিমনির দিক দিয়ে বাইরে যেতে পারি, কারণ সেখানে সিঁড়ি থাকে। তাই সুপারভাইজার লুইস 29 জনকে নিয়ে ইমার্জেন্সি এলাকার দিকে রওনা দেন। অন্যদিকে মারিও তার সঙ্গে 2 জনকে নিয়ে চিমনির দিকে যায়, এবং দ্রুত তারা 3 জনেই চিমনিগুলোতে পৌঁছে যায়। সেখানে মারিও চিমনির সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার চেষ্টা করে। যখন সে সিঁড়ি বেয়ে কিছুটা উপরে যায়, তখন দেখে যে উপরে আর কোনো সিঁড়ি নেই। আসলে ভূমিকম্পের ধাক্কায় সিঁড়িগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এখন তারা 3 জনই হতাশ হয়ে পড়ে। অন্যদিকে 30 জন ইমার্জেন্সি এলাকায় পৌঁছে যায়। সেখানে তারা দেখে তাদের জন্য খাবার সরবরাহ খুব কম, আর ঔষধও তাদের কাছে নেই। এখন মারিও তার সঙ্গীদের নিয়ে সেই ইমার্জেন্সি এলাকায় পৌঁছে যায়। তাদের কেউ জানে না যে কেউ তাদের বাঁচাতে আসবে কিনা, কারণ তারা মাটির অনেক নিচে আটকে আছে। এখন যখন তারা নিজেদের চিন্তায় ডুবে আছে, তখন হঠাৎ করে আবার মাটি কাঁপতে শুরু করে। সবার শ্বাস থেমে যায়। তাদের মনে হয় এবার তাদের জীবনের শেষ হয়ে গেল। তাদের সামনে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর তখন ওই ভূমিকম্প নিচ থেকেই থেমে যায়। খনির বাইরে দেখানো হয় যেখানে ওই 33 জন পরিবারের সদস্যরা জড়ো হয়েছে। তারা খনির কর্মকর্তাদের কাছে জানতে চায় ভেতরে কি হচ্ছে, কিন্তু তারা তাদের বন্দুক তুলে সবাইকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু সেই মানুষগুলো সেখান থেকে যেতে চায় না, কারণ তাদের নিজেদের মানুষ খনির নিচে আটকে আছে। তাই তারা সেখানে শোরগোল শুরু করে এবং পুরো রাত বাইরে দাঁড়িয়ে থাকে।
পরের দিন সকালে আমরা একজন খনি কর্মকর্তাকে দেখি, যিনি চিলির প্রেসিডেন্টের কাছে গিয়ে বলেছেন খনির ভেতরে অনেক মানুষ আটকে আছে, আমাদের তাদের সাহায্য করা উচিত। প্রেসিডেন্ট বলেন এটা খনির মালিকদের কাজ, আসলে এই সমস্ত খনি বেসরকারি, কিন্তু খনি কর্মকর্তা বলেন তাদের কাছে এত উন্নত মেশিন নেই যাতে তারা মানুষ বাঁচাতে পারবে। আপনাকে তাদের জন্য কিছু করতে হবে। আপনি যদি এই সব মানুষকে বাঁচাতে পারেন তাহলে আন্তর্জাতিকভাবে আপনার নাম হবে, কারণ এই খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট খনি কর্মকর্তার কথাটি ঠিক মনে করেন এবং বলেন তুমি যা খুশি করো তাদের বাঁচাও। পরের দিন সকালে দেখানো হয় খনি কর্মকর্তা সেই খনির বাইরে পৌঁছে যান, যেখানে 33 জন মানুষ আটকে আছে। সেখানে তিনি তাদের পরিবারগুলোকে আশ্বাস দেন যে তিনি তাদের সবাইকে বাঁচাবেন। এখন তিনি খনির ভেতরে মালিকের কাছে যান এবং বলেন আমাদের ওই 33 জনকে বাঁচাতে হবে, কিন্তু খনির মালিক বলেন এটা অসম্ভব, ভেতরে একটি বিশাল দুর্ঘটনা ঘটেছে, আমার মনে হয় না ভেতরে কেউ বেঁচে আছে, আর যে গভীরতায় তারা কাজ করছিল সেখানে পৌঁছানো সম্পূর্ণ অসম্ভব। তাছাড়া সেখানে মাত্র 3 দিনের খাবার আছে, আর আমাদের সেখানে পৌঁছাতে কয়েক মাস লাগবে, তখন তারা সবাই ক্ষুধায় মারা যাবে। এখন খনিমন্ত্রী অর্থাৎ খনি কর্মকর্তা বিশ্বাস করেন যে খনির মালিক যা বলছে তা সম্পূর্ণ ঠিক। তিনি বাইরে এসে লাউড স্পিকারে সবাইকে বলেন আমরা এই অপারেশন শুরু করতে পারবো না, কারণ ভিতরে কেউ বেঁচে নেই। ঠিক তখনই একজন মহিলা যার ভাই নিচে খনিতে আটকে আছে ওই কর্মকর্তাকে একটি জোরে চড় মারে, কারণ তার এখনও বিশ্বাস আছে যে তার ভাই নিচে বেঁচে আছে। এবং সেখানে উপস্থিত সব মানুষ চিৎকার শুরু করে, তারা সবাই ওই খনি মন্ত্রীকে আমাদের আত্মীয়দের, আমাদের প্রিয়জনকে বাঁচাও বলে চিৎকার করে। খনি কর্মকর্তা যখন তাদের এই অবস্থা দেখেন তখন সিদ্ধান্ত নেন যে তিনি তাদের সবাইকে সাহায্য করবেন। প্রেসিডেন্টের সাহায্যে একজন খনি ইঞ্জিনিয়ারকে ডাকা হয়। তিনি স্ক্যান করে খনি কর্মকর্তাকে বলেন নিচে ইমার্জেন্সি এলাকায় 33 জন মানুষ আটকে আছে, আসলে একটি বিশাল পাহাড়ের অংশ ধসে পড়ার কারণে পুরো খনিটি ধসে গেছে, এখন আমাদের ড্রিল করে তাদের উপরে তুলতে হবে। খনির ভিতরে দেখানো হয় যেখানে মানুষগুলো খাবারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। তখন মারিও বলে আমাদের সবাইকে খাবার বাঁচিয়ে খেতে হবে, যতক্ষণ না আমাদের জন্য কোনো সাহায্য আসছে ততক্ষণ আমাদের কম খেতে হবে। তারা এখন প্রতিদিন মাত্র একটু দুধ ও 2টি বিস্কুট খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। খনির বাইরে একটি বিশাল ড্রিল মেশিন আনা হয় যাতে ড্রিল করে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়, কিন্তু পাহাড়ের অংশটি এতটাই শক্ত যে ড্রিল করতে ইঞ্জিনিয়ারের অনেক কষ্ট হয়, তার অনেক ড্রিল ভেঙে যায়, কিন্তু তিনি তবুও দিন রাত ড্রিল করতে থাকেন। খনির কর্মকর্তা এখানে তাদের পরিবারের জন্য একটি ক্যাম্পেরও ব্যবস্থা করে, কারণ তাদের মধ্যে কেউ বাড়ি ফিরতে চায় না। ইমার্জেন্সি এলাকায় ওই 33 জন যখন ড্রিলের শব্দ শোনে তখন তারা সবাই খুশি হয়ে যায়, তাদের মধ্যে বাঁচার আশা আবারও জেগে ওঠে। ধীরে ধীরে সময় কাটে এবং তাদের আটকে থাকার 12 দিন পার হয়ে যায়। 12 দিন ধরে ড্রিল চলছে এবং ড্রিলটি সেই গভীরতা পৌঁছে যায় যেখানে ইমার্জেন্সি এলাকা, কিন্তু ওই 33 জনের ভাগ্য একেবারেই ভালো নয়, কারণ ড্রিল মেশিন যেখানে ছিদ্র করছে তা তাদের অবস্থান থেকে 12 মিটার দূরে, তারা সেখানে পৌঁছাতে পারছে না, অর্থাৎ এতদিনের পরিশ্রম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এদিকে ওই 33 জনের খাবার প্রায় শেষ হয়ে গেছে, তাদের কাছে মাত্র আর 1 দিনের খাবার বাকি। ইঞ্জিনিয়ারও হার ছেড়ে দিয়েছেন, তিনি বলেন পাহাড়ের অংশটি খুব শক্ত আর ড্রিলও করা সম্ভব নয়। যদিও খনি মন্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন তোমাদের তাদের সাহায্য করতেই হবে, তাদের পরিবার বাইরে অপেক্ষা করছে, তারা আমাদের কাছে অনেক আশা রেখেছে, কিন্তু ইঞ্জিনিয়ার কোনো উত্তর দেন না এবং সেখান থেকে চলে যান। রাতে ইঞ্জিনিয়ার আবার খনি মন্ত্রীর কাছে আসেন এবং বলেন আমরা আবার ডিল করব, এবং তারা অন্য এক জায়গা থেকে ডিল শুরু করে। শক্ত পাহাড়ের কারণে তাদের ডিল করতে অনেক কষ্ট হয়। খনির ভেতরে দেখানো হয় সেখানে সবাই সম্পূর্ণ হতাশ, তারা সবাই মৃত্যুর অপেক্ষা, কারণ তাদের খাবার অনেক আগেই শেষ হয়ে গেছে। মারিও যখন শুয়ে আছে তখন তার উপরে এক ফোঁটা পানি পড়ে, আসলে উপর থেকে যে দ্বিতীয় ডিল করা হচ্ছিল তা ঠিক সঠিক জায়গায় পৌঁছেছে, ফলে ডিল অর্থাৎ ছিদ্রটি ঠিক জায়গায় হয়। সেখানে ওই 33 জন আটকে আছে। যখন তারা ডিল অর্থাৎ ছিদ্রটি দেখে তখন সবাই খুশি হয়ে যায় এবং তাদের মধ্যে আবার জীবনের আশা জেগে ওঠে। এখন ডিলের যে অংশটি নিচে অর্থাৎ ইমার্জেন্সি এলাকায় এসেছে তারা তাতে জোরে জোরে আঘাত করে। উপরে খনিমন্ত্রী তা শুনতে পায়। এছাড়া তারা ডিলের মুখে একটি নোটও লিখে দেয় যেখানে বার্তা লেখা হয় আমরা সবাই এখানে বেঁচে আছি। যখন ডিলের রডটি উপরে টানা হয় তখন সবাই নোটটি পড়ে খুব খুশি হয়। বাইরে যত পরিবার সদস্য আছে তাদের চোখে জল চলে আসে, কারণ তারাও আশা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এখন তাদের বিশ্বাস হয় তাদের প্রিয়জন এখনও বেঁচে আছে। মিডিয়ার মাধ্যমে এ খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ তাদের সাহায্যে আসে। নাসা তাদের জন্য একটি বিশেষ টিউব পাঠায় যার মাধ্যমে নিচে খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়। এছাড়া তাদের ভিডিও কলের মাধ্যমে যুক্ত করা হয় যাতে ভেতরে আটকে থাকা সবাই তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারে।
চিলি প্রেসিডেন্টও এই ৩৩ জনের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন এবারে ক্রিসমাস তোমরা তোমাদের পরিবারের সঙ্গে কাটাবে। এতে সবাই খুব খুশি হয়। এখন উপরের ইঞ্জিনিয়ার এই ৩৩ জনকে বাঁচানোর জন্য ৩টি ভিন্ন ভিন্ন পরিকল্পনা তৈরি করেন, যাতে যদি একটি বা দুটি পরিকল্পনা ব্যর্থ হয় তবুও তৃতীয়টা দিয়ে তাদের বাঁচানো যায়। এখন তাদের বাঁচানোর কাজ শুরু হয়, কিন্তু দ্রুত প্ল্যান ১ এবং প্ল্যান ২ সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। এখন তাদের কাছে শুধু প্ল্যান ৩ বাকি। এতে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু ইঞ্জিনিয়ার আবার সেই পরিকল্পনা শুরু করে তার কাজ আবার শুরু করেন। কিন্তু এখন বড় সমস্যা হলো যে পাহাড়ের অংশটি নিচে খনির ওপর পড়েছিল তা এখন ধীরে ধীরে নিচে নামছে, অর্থাৎ তাদের দ্রুত সবাইকে উপরে তুলতে হবে, না হলে তারা সবাই পাহাড়ের নিচে চেপে যাবে। ক্রমাগত ডিলিংয়ের পর তারা সেই পাহাড়ের অংশে পৌঁছে যায় যার খনি উপরে পড়েছিল। এটি খুব শক্ত, তাই এর উপর এটি করা যাচ্ছে না। ইঞ্জিনিয়ার খনির ভেতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তখন তারা ইঞ্জিনিয়ারকে বলে আমাদের নিচে একটি বিস্ফোরণ করতে হবে যাতে পাহাড়ের অংশটি ভেঙে যায়। যদিও এটি খুব বিপজ্জনক, কিন্তু তাদের আর কোনো উপায় নেই। তারা সেই পাহাড়ের অংশে একটি বিস্ফোরণ ঘটায় যার ফলে এটি সম্পূর্ণভাবে ভেদ করা যায়। আজ তাদের আটকে থাকার ৫৯ দিন, অর্থাৎ প্রায় ২ মাস হয়ে গেছে। ২ মাস পর নাসার সেই ক্যাপসুল যা নাসা তাদের বাঁচানোর জন্য পাঠিয়েছিল তা নিচে পাঠানো হয়। প্রথম মানুষটি ক্যাপসুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার আগে সে খুব আবেগপ্রবণ হয়, কারণ সে তার জীবনের ৫৯ দিন এখানে কাটিয়েছে। তার সঙ্গীরা এখনও এখানে আছে। এরপর তাকে ক্যাপসুলে তুলে উপরে টানা হয়, কিন্তু তখন হঠাৎ পথে ক্যাপসুলটি থেমে যায়। ফলে ক্যাপসুলের ভেতরে থাকা শ্রমিকের শ্বাস নিতে অসুবিধা হয়, কিন্তু আবার ক্যাপসুলটিকে নিচে নামিয়ে আবার উপরে টানা হয়। ফলে সেই মানুষটি বাইরে আসে। এভাবে পরের ২৪ ঘন্টার মধ্যে একে একে সবাইকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসা হয়। এভাবে এই ৩৩ জন মানুষ যারা বাঁচার আশা সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল তাদের সবাইকে বাঁচানো হয়। মৃত্যুর এই মুখোমুখি হওয়ার পর তাদের জীবনের প্রকৃত মূল্য বোঝা যায়। তারা বুঝতে পারে জীবনে খাবারের কী মূল্য, প্রিয়জনদের কী মূল্য এবং ঈশ্বর যে জীবন উপহার দিয়েছে সেই উপহারের কী মূল্য। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে জীবন্তভাবে কাটানো উচিত। যাদের ভাগ দৌড়ের জীবন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত জীবন্তভাবে কাটানো উচিত, যাতে ভাগ দৌড়ের জীবনে আমরা সবসময় ছুটে না বেড়াই। যদিও এভাবে কিছু মানুষ জীবনের কিছু অর্জন করে, কিন্তু তারা জীবনই ভুলে যায়। এই দৃশ্যের সঙ্গে সঙ্গে মুভির সত্য গল্পের সমাপ্তি ঘটে। পরবর্তী গল্পটি আপনি কোন মুভির উপর শুনতে চান নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্ট পড়ি এবং আপনাদের প্রিয় কমেন্টগুলোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।